আসসালামু আলাইকুম। শুরু করছি পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ থেকে। আজকে আলোচনা করব আর্কিমিডিসের নীতি ও প্লবতা এই পার্টটা দিয়ে। তো প্রথমে আমরা একটু বুঝি যে প্লবতাটা কী জিনিস, কোন পদার্থের ক্ষেত্রে এই প্লবতাটা প্রযোজ্য। প্লবতা সাধারণত যে সকল পদার্থ প্রবাহী হয়, অর্থাৎ প্রবাহী পদার্থের ক্ষেত্রে, প্রবাহী পদার্থের ক্ষেত্রে পদার্থের পদার্থের ক্ষেত্রে প্লবতা কথাটা প্রযোজ্য। প্রবাহী পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন তরল বা বায়বীয় পদার্থ, তরল অথবা বায়ু, তরল বা বায়ু এই দুইটা পদার্থের ক্ষেত্রে এই প্লবতা কথাটা প্রযোজ্য। কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে রাখলে তরল বা বায়বীয় পদার্থ ওই বস্তুর উপরে নিচের দিক থেকে একটা বল প্রয়োগ করে। এই বলটাকেই মূলত, যেটাকে আমরা ঊর্ধ্বমুখী লব্ধি বল বা এটাকে আমরা প্লবতা বলে থাকি। হ্যাঁ, বিজ্ঞানী আর্কিমিডিস অর্থাৎ গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস সর্বপ্রথম এই জিনিসটা পর্যবেক্ষণ করলেন যে কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে রাখলে তরল বা বায়বীয় পদার্থ ওই বস্তুটির উপর নিজ দিক থেকে একটা বল প্রয়োগ করে। এই জিনিসটাই আর্কিমিডিসের নীতি নামে পরিচিত। দেখব প্লবতার মান। প্লবতার মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? প্লবতার মান, প্লবতার প্লবতার মান আমরা এটা নির্ণয় করতে চাই। আমরা ধরে নিলাম তরলের গভীরে একটা সিলিন্ডার রয়েছে। এই তরল পদার্থের মধ্যে একটা সিলিন্ডার রাখা আছে, PQRS একটা সিলিন্ডার রাখা আছে। এই সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো A, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A। এই সিলিন্ডারের হাইট দেয়া আছে, সিলিন্ডারের হাইট হলো H। সিলিন্ডারের মুক্ত তল থেকে সিলিন্ডারের উপরে পৃষ্ঠের গভীরতা হলো H1 এবং একদম মুক্ত তল থেকে সিলিন্ডারের নিচের পৃষ্ঠের গভীরতা এটা হলো H2। তাহলে আমরা ধরে নেই মুক্ত তল থেকে সিলিন্ডারের উপরের পৃষ্ঠের গভীরতা হলো H1 এবং মুক্ত তল থেকে সিলিন্ডারের একেবারে এস আর পৃষ্ঠের গভীরতা হলো H2 এবং টোটাল এই সিলিন্ডারের হাইট হলো H। এখন ধরে নিলাম এই তরলের মধ্যে ধরে নিলাম তরলের মধ্যে PQRS একটি ধরে নিলাম তরলের মধ্যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং H উচ্চতা বিশিষ্ট একটি PQRS সিলিন্ডারের মুক্ত তল থেকে উপরিপৃষ্ঠের গভীরতা হলো H1 এবং মুক্ত তল থেকে নিচের পৃষ্ঠের গভীরতা হলো H2 এবং সিলিন্ডারের গভীরতা হলো H। এখন ওয়েটের কারণে সিলিন্ডারের উপরিপৃষ্ঠ নিচের দিকে বল প্রয়োগ করবে, অর্থাৎ পৃথিবীর টান বলের জন্য নিচের দিকে বল প্রয়োগ করবে, যেটাকে আমরা নিম্নমুখী বল বলতে পারি। এখন আমরা এখানে জাস্ট পিকিউ তলে একটা চাপ আছে, পিকিউ তলে চাপ। এই তরলের অভ্যন্তরে যখন আমরা এই সিলিন্ডারটাকে রাখলাম তখন এই সিলিন্ডারটার উপরে চারদিক থেকে কিন্তু চাপ প্রয়োগ করে। এখন এই PS তলের চাপ আর QR তলের চাপ ইকুয়াল হওয়ার কারণে পরস্পরকে নাকচ করে দেয়। এই জন্য এই দুইটা পার্শ্বের চাপ বের করার সম্ভব নয়, বের করার প্রয়োজনও নেই। অর্থাৎ এইখানের যে চাপ আর এইখানের চাপ এটা সমান এবং বিপরীতমুখী হওয়ার কারণে পরস্পরকে নাকচ করে দেয়। শুধু কার্যকর থাকে এই PQ তলের চাপ এবং SR তলের চাপ। তাহলে আমরা একটা কাজ করি, PQ তলের চাপ এটাকে যদি আমরা P1 বলি, P1 সমান হলো কত গভীরে আছে? H1 গভীরে আছে, তাহলে H1 রো জি এ, H1 রো জি। এবারে পিকিউ তলে বল বলতে পারি, বল F1 পিকিউ তলে নিম্নমুখী বল অর্থাৎ
এই সিলিন্ডারটার ওয়েটের কারণে তরলের গভীরে যেতে চাবে, অর্থাৎ তরলের গভীরে একটা বল প্রয়োগ করবে ওজনের কারণে। এই জন্য পিকিউ তলের নিম্নমুখী বল F1 ইকুয়াল হবে, আমরা জানি বল F ইকুয়াল, আমরা জানি চাপ P ইজ ইকুয়াল টু F/A। তাহলে এখান থেকে আমরা বলতে পারি F ইজ ইকুয়াল টু PA। তো জাস্ট আমরা তাহলে এখানে বলতে পারি যে F1 ইকুয়াল হবে P1A, অর্থাৎ এই প্রস্থচ্ছেদের ক্ষেত্র জুড়েই কিন্তু ওয়েটের কারণে নিচের দিকে বল প্রয়োগ করবে। তাহলে এটা হলো P1A হবে H1 রো GA। তা আমরা এটাকে লিখতে পারি H1 রো G, এটা লিখতে পারি। এবারে তরল পদার্থ যেহেতু প্লবতা কাজ করবে, যেহেতু তরল বা বায়বীয় পদার্থ, তরল পদার্থ এই RS তল আবার নিচ থেকে উপরের দিকে একটা বল প্রয়োগ করবে, যেটাকে আমরা প্লবতা বলছি। অর্থাৎ কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থ ওই বস্তুর উপরে নিচ দিক থেকে যে বলটা প্রয়োগ করে সেটাকে বলা হয় জাস্ট প্লবতা আমরা বলি। তার মানে SR তলের একটা চাপও আছে। প্রথমে আমরা দেখি যে RS তলে চাপ, তাহলে এটা কত গভীরে আছে, চাপ P2 বলতে পারি। এটা আছে H2 গভীরে, তাহলে এটা আমরা বলতে পারি H2 রো G। এবারে জাস্ট RS তলে ঊর্ধ্বমুখী বল এটাকে আমরা F2 বলতে পারি। তাহলে F2 ইজ ইকুয়াল টু একইভাবে হবে P2A। P2 এর মান হলো H2 রো GA। তাহলে এটা হচ্ছে H2 রো G। এখন এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, তরলের অভ্যন্তরে চাপ সাধারণত গভীরতার সমানুপাতিক হয়। অর্থাৎ গভীরতা যত বেশি হবে চাপ তত বেশি হবে। চাপ যত বেশি হবে চাপের সাথে বলও কিন্তু সমানুপাতিক। চাপের সাথে বল যেহেতু সমানুপাতিক, এখানে আমরা বলতে পারি চাপের সাথে বল সমানুপাতিক। তার মানে চাপ বাড়লে বলও বাড়বে। তার মানে যত গভীরে যাব সেই বলটা তত বেশি হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ঊর্ধ্বমুখী বলটা বেশি। নিম্নমুখী বলের তুলনায় ঊর্ধ্বমুখী বলটা বেশি হওয়ার কারণে আমরা এখানে বলতে পারি যে লব্ধি বল। কীরকম? লব্ধি বল। দুইটা সমান এবং বিপরীতমুখী বল হওয়ার কারণে সমপরিমাণ বল পরস্পরকে নাকচ করে দেবে। কিন্তু যেহেতু এটা এসআর তলটা অনেক গভীরে আছে, এসআর তলের বল অনেক বেশি হওয়ার কারণে এই পিকিউ তলের বলের সমপরিমাণ বল পরস্পরকে নাকচ করার জন্য কিছুটা বল যে উচ্ছিষ্ট থাকবে, সেই বলের কারণে এটা উপরের দিকে উঠতে চাইবে বা এটা একটু হালকা মনে হবে। বা তরলে রাখলে কোনো একটি বস্তুকে বা বায়বীয় পদার্থে কোনো বস্তুকে রাখলে যে হালকা মনে হয়, সেই জন্য সেটাকে আমরা ঊর্ধ্বমুখী বলের কারণে আমরা বলতে পারি ঊর্ধ্বমুখী বল বা লব্ধি বল বলতে পারি। এটাকে অবশ্যই আমরা লিখব F2 মাইনাস হলো F1। কেন লিখব? অর্থাৎ নিচের বলটা বড় এবং উপরের বলটা হলো ছোট। তাহলে F2 মাইনাস F1, F2 এর মান লিখি আমরা H2 রো G, আর F1 এর মান হলো H1 রো G। এখন এখান থেকে আমরা যদি A রো G কমন নিই, তাহলে এটা হবে H2 মাইনাস H1। এবারে আমরা একটা কাজ করতে পারি, যেমন H2 সমান লেখা যায় H1 প্লাস H, অর্থাৎ এই H1 এই এতটুক যোগ করলেই H2 হয়ে যায়। তো এখান থেকে আমরা যদি জাস্ট H এর মানটা বের করি, H সমান হবে H2 মাইনাস H1, তাহলে লেখা যায় যে এটার সমান আমরা H লিখতে পারি। তো সর্বোপরি আমরা এটাকে লিখব AH রো G। আমরা জানি আবার এই সিলিন্ডারের আয়তন যদি নির্ণয় করতে চাই, ভি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু হলো উচ্চতা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো A, উচ্চতা হলো H, তার মানে আমরা এটা লিখতে পারি ভি রো জি। তাহলে F2 মাইনাস F1ই এটাকে আমরা বলতে পারি প্লবতা, অর্থাৎ এই ইকুয়াল হবে ভি রো জি। কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে
বস্তুটির একটা দুইটা বল কাজ করবে, একটা হলো বস্তুর ওজন কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে দুইটা বল কাজ করবে। একটা হলো বস্তুর ওজন এটাকে আমরা W1 ধরে নিলাম, আর আরেকটা হবে তরলের প্লবতা যেটাকে আমরা W2 বলছি। প্রথম কন্ডিশন, যদি বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে বড় হয় তাহলে বস্তুটা তরলে বস্তুটি তরলে ডুবে যাবে। অর্থাৎ বস্তুটার ওজন যদি বেশি হয় এবং প্লবতা বা নিচ দিক থেকে তরল বা বায়বীয় পদার্থ যে বলটা প্রয়োগ করে সে বলটা যদি কম হয়, এখানে যেহেতু আমরা তরল পদার্থের কথা বলছি, কোনো বস্তুকে তরলে রাখলে বস্তুর ওজন যদি তরলের প্লবতার চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি তরলে ডুবে যাবে। এখন যদি এমন হয় যে বস্তুটার ওজন এবং প্লবতা সমান হয়, তাহলে অপসারিত তরলের ওজন যদি প্লবতার সমান হয়, অর্থাৎ ওই বস্তুটাকে তরলে নিমজ্জিত করলে ওই বস্তুটা যতটা পরিমাণে তরল অপসারণ করবে তা যদি ওই বস্তুটার ওজনের সমান হয় তাহলে বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে। এটা তরলের উপরেও থাকবে না এবং তরলের একেবারে নিচেও চলে যাবে না। তাহলে বলা যায় যে কোনো বস্তুর ওজন যদি প্লবতার সমান হয় তাহলে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে। যদি এমন হয় যে বস্তুর ওজনের তুলনায় তরলের প্লবতাটা বেশি, তাহলে বস্তুটা তরলে ভেসে থাকবে। যদি আমি এই কলমটাকে তরলে রাখি, এই কলমের ওয়েটের তুলনায় এর অপসারিত তরলের ওজনটা বেশি হবে। তার মানে এটা এতটা নেড়েড বস্তু না, হালকা বস্তু, এই জন্য এটা তরলে ভেসে থাকবে। তাহলে ফাইনালি বলা যায় যে কোনো বস্তুর ওজন যদি প্লবতার চেয়ে বেশি হয় তাহলে তরলে ডুবে যাবে, এবং বস্তুর ওজন যদি প্লবতার সমান হয় তাহলে তরলে নিমজ্জিত অবস্থায় ভাসবে। এবং যদি এমন হয় যে বস্তুর ওজন প্লবতার চেয়ে কম হয় তাহলে এই বস্তুটি তরলে ভেসে থাকবে।